আপনাদের দলের মাঝে যে পরিস্থিতি টের পাই, আপনি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, কিন্তু আপনাকে খুব অজনপ্রিয় মনে হয় এই সময়। আপনি কি মনে করেন তা? এখন একটা পরিবর্তিত পরিস্থিতি, কে কতটা জনপ্রিয় এটা বিচার করার সময় এখনো আসেনি। বা আপনি কি কখনো চিন্তা করেছেন আওয়ামী লীগে আপনি শারীরিক অসুস্থ মনে করেছেন আওয়ামী লীগের পদ থেকে আপনার সরে যাওয়া উচিত? কেন আমি সরে যাব? দল যদি মনে করে, আমাদের নেত্রী যদি মনে করেন, এখন এসব পরিবর্তনের প্রশ্ন তো আসে না। মানে কাউন্সিলই আপনাদের নেতৃত্ব পরিবর্তন করে। এখন কিসের কাউন্সিল হবে? এখন আপনার যুদ্ধে আছেন, তাই তো? ইয়েস, উই আর এট ওয়ার। প্রিয় দর্শক শ্রোতা, সবাইকে শুভেচ্ছা। আজকে আমাদের অতিথি আবার আমাদের প্রিয় একজন মানুষ, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ওবায়দুল কাদের দীর্ঘদিন ধরে রাজনীতির সঙ্গে জড়িত, মুক্তিযুদ্ধ করেছেন, সাংবাদিকতা করেছেন, ছাত্রলীগের শীর্ষ পদে ছিলেন এবং আওয়ামী লীগের দ্বিতীয় প্রধান ব্যক্তি। আজ বাংলাদেশে বিশেষ একটা পরিস্থিতি সামনে, আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী আসছে 23শে জুন। 23শে জুনকে সামনে রেখে আমরা তার সাথে কথা বলবো। জন্য ওবায়দুল কাদের, আপনাকে শুভেচ্ছা, স্বাগতম আমাদের অনুষ্ঠানে। আপনাকেও। 23শে জুন সামনে আপনার। গত বছর 23শে জুন আপনারা বাংলাদেশে ছিলেন, বিশেষ পরিস্থিতি, আপনার অনুকূল একটা পরিস্থিতি ছিল। আজকে 23শে জুনকে কিভাবে দেখেন আপনি? বাংলাদেশ তো আর সেই বাংলাদেশ নেই। যখন আমরা বঙ্গবন্ধুর বাংলাদেশে, বাংলাদেশের প্রাচীনতম প্রতিষ্ঠান আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করেছিলাম উৎসব মুখর পরিবেশে, সেই বাংলাদেশ আর এই বাংলাদেশ, এখানে এখন আওয়ামী লীগের কার্যকলাপে নিষিদ্ধ করা হয়েছে। সেখানে আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন খুবই চ্যালেঞ্জিং। তারপরও আমরা প্রোগ্রাম দিয়েছি। আমাদের কর্মীরা এখন উজ্জীবিত। আমাদের নেত্রী শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ, তারা সংগঠিত হচ্ছে। আমাদের মিছিল বাড়ছে, মিছিলের উপস্থিতিও বাড়ছে। কর্মীরা এখন শপথ নিয়েছে, তারা বাংলাদেশকে তার পূর্বস্থরে ফিরিয়ে নেয়া, অর্থাৎ মুক্তিযুদ্ধের চেতনায় যে বাংলাদেশ, সেই বাংলাদেশে ফিরে যেতে হবে।
এই অবস্থানে আওয়ামী লীগ কর্মীরা সংগঠিত হচ্ছে। আজকে নির্যাতন আরো বেড়েছে, কিন্তু নির্যাতনের বাড়ি যতই বর্ষিত হোক, আমাদের সংগ্রাম ততই তীব্র হবে। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে আমাদের নেতা কর্মীদের লড়াকু মানসিকতা অবশ্যই বাংলাদেশকে বিজয়ের দ্বার প্রান্তে নিয়ে যাবে। আওয়ামী লীগ, আমি আপনার কথা মোটামুটি আপনার ভূমিকাটা আমি পেয়েছি। আমি একটু আপনার সাথে সংযুক্ত করি আপনার সাথে। গত বছর 23শে জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকীর দিনে বর্তমান সেনাবাহিনী প্রধানকে নিয়োগ দেওয়া হয়েছিল এবং আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকীর দিনে খুব স্বাভাবিক একটা আপনাদের কর্মসূচি ছিল, আপনারা 32 নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করতেন। নানা কর্মসূচির মানে দিনের সূচনা হতো এভাবেই মোটামুটি। সেই 23শে জুন বর্তমান সেনা প্রধান দায়িত্ব পাবার পরে তিনিও সেই প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেছিলেন। পরে তিনি টুঙ্গিপাড়াও গিয়েছিলেন। 24শে জুন গত বছর এর একদিন পরে হাইকোর্টে এই যে কোটার বিষয়টা একটা সিদ্ধান্ত আসে, এটাকে কেন্দ্র করে বাংলাদেশ উত্তাল হয়ে ওঠে। সেনাবাহিনী প্রধানকে নিয়োগ, 24শে জুন এই হাইকোর্টের ডিসিশনটা আসা, আজকের দিনে এসে কোনো ধরনের যোগসাযোগ দেখেন আপনারা? আমি তো আওয়ামী লীগের প্রসঙ্গটাই শেষ করলাম না। এতে আবার কোন প্রকার যোগসাযোগ খুঁজে পাওয়ার কারণ আছে কি? এটা সেনাপ্রধান একজনের মেয়াদ শেষ হয়ে গেছে, নতুন একজন নিয়োগ পেয়েছেন। আর হাইকোর্টের বিষয়টা গিয়েছে নতুন করে। এখানে সে একটির সঙ্গে অন্যটির কোন পরম্পরা এখানে আছে কিনা সেটা আমরা ঠিক ভেবে দেখিনি। আচ্ছা, এই প্রসঙ্গটা এখানে থাক, তাহলে আমরা অন্য প্রসঙ্গে যাই। আজকের দিনে এসে এই যে ঘটনা পরম্পরা পরবর্তীতে যে ঘটনাগুলো ঘটেছে, আপনাদের দুর্বলতা অথবা এই আন্দোলনকে গুরুত্ব না দেয়া প্রথম দিক থেকে, এগুলাকে এখন কি মূল্যায়ন করতে পারেন? সেটা তো আলোচনা আছে, চর্চা আছে, নিজেদের মধ্যে আমাদের কথাবার্তা আছে, আত্মবিশ্লেষণ আছে, আত্মসমালোচনা আছে। কারণ আত্মশুদ্ধির জন্য আত্মসমালোচনা অপরিহার্য। এটা আমরা তখন বিষয়টাকে, কারণ এই ধরনের আন্দোলন বিশেষ করে ছাত্রদের নিয়ে এটা আরো আগেও হয়েছিল এবং
নিরাপদ সড়কের দাবি তো ছাত্রদের একটা আন্দোলন হয়েছিল, সে আন্দোলনও একটা পর্যায়ে থেমে গিয়েছে। সেটা অন্য কোনো ইস্যু সেখানে আসেনি, কিন্তু এবারকার বিষয়টা একটু ভিন্ন। এখানে আমার মনে হয় পরিকল্পিত ভাবেই এই আন্দোলনটি সূত্রপাত হয়েছে, এবং এখানে লক্ষ্য করার বিষয় এই আন্দোলনের মূল অংশই হচ্ছে স্বাধীনতা বিরোধী সাম্প্রদায়িক উগ্রপন্থীরা এখানে পাকিস্তানি লস্করে তৈয়বার টেরোরিস্ট আন্দোলনের সঙ্গে যোগ দিয়েছিল, এটা তারা দেরিতে হলেও স্বীকার করেছে। এখানে জামাতে ইসলামী এবং ইসলামিস্ট অর্গানাইজেশন এর সঙ্গে টেরোরিস্টদের সঙ্গে মিলিটেন্ট সঙ্গে মিসক্রিয়েন্টস, লুটার্স, এ ধরনের লোকেরাও যোগ দিয়েছিল, এবং শেষ পর্যন্ত এই আন্দোলন তীব্রতা পেয়েছে। কিন্তু আমরা এটাকে মাস আফসোস বলতে অবশ্যই এটা আমরা স্বীকার করি না। যে কোনো বিচারে এটা হচ্ছে মব আফসোস। তো এই আফসারের পরিণতি কি দাঁড়াবে, সেটা সরকার পতনের পর্যায়ে যাবে, এটা আমরা কোনোভাবেই আমরা এটা মনে করিনি, ভাবিনি। আমরা সতর্ক পাহারায় ছিলাম, যেভাবে ক্ষতি তারা শুরু থেকে করছিল, তারা অগ্নিসংযোগ, ভাঙচুর, এসব আগে থেকে শুরু হয়েছিল। মেট্রো রেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, এসব স্থাপনা, শেখ হাসিনার আমলে নির্মিত স্থাপনাগুলো আগুন দিয়ে উড়িয়ে দেওয়া হচ্ছিল, ভাঙচুর করা হচ্ছিল। তখনই আমরা ভাবছি যে এদের উদ্দেশ্য খুব খারাপ। জি, ওবায়দুল কাদের, আপনাকে একটু যুক্ত করি এই জায়গায়। আরেকটা জিনিস হচ্ছে যে আগের আন্দোলন যেগুলো বলেছেন আপনি, কোটা, নিরাপদ সড়ক, কোটা, এইসব আন্দোলন, তখন আন্দোলনের আমরা ছবি দেখেছি, মাথার উপর বঙ্গবন্ধুর ছবি, শেখ হাসিনার ছবি নিয়ে তারা আন্দোলন করেছে, এবং তারা এমন একটা অ্যাপ্রোচ ছিল যে শেখ হাসিনার জননী তাদের দাবিটা মেনে নেবেন। এবং এই আন্দোলনের পরে আমরা দেখলাম, আগের আন্দোলনগুলো, এই আন্দোলনটাও বঙ্গবন্ধুর কথা বলে শুরু হয়েছে, কিন্তু শেষটা দেখলাম বঙ্গবন্ধুর সমস্ত কিছু ধ্বংস করার একটা প্রক্রিয়া। তার প্রথম দিনই সব স্থাপত্যগুলা, ভাস্কর্যগুলা ভাঙা শুরু হলো, যেটা 32 নম্বর ভাঙ্গার মধ্য দিয়ে একটা স্থায়ী রূপ পেয়েছে তাদের। সেটা সত্যি। আসলে ওরা 71-এর যে পরাজয়,
সেই পরাজয়ের প্রতিশোধ নিতে তারা এত বেপরোয়া হয়ে উঠেছিল। এছাড়া নিজস্ব একটা এজেন্ডাও ছিল। তিনি 666 কোটি টাকার যে ট্যাক্স এভিশন মামলা জড়িয়েছিল এবং তার মধ্যে একটা প্রতিশোধ প্রবণতা কাজ করছিল এবং এই লোকটি যে কে কিভাবে নেবেন আমরা জানি না। এই লোকটি আসলে he is a pathological liar with Hippocratic gesture. মিথ্যাবাদী, লোভী, সুদখোর এই ইউনূস তার নিজস্ব স্বার্থে যে রিসেট বাটন প্রেস করেছিল, এটার লক্ষ্যই ছিল বাংলাদেশকে ডিস্টেবিলাইজ করা, বাংলাদেশ সৃষ্টির যে চেতনা, যে মূল্যবোধ, স্বাধীনতার যে আদর্শ এবং বাংলাদেশের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবের অবদান, এটা অস্বীকার করানো, এটাকে একেবারে রিসেট করে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখেছিল ইউনূস গঙ্গা এবং সেটাই তারা করে চলছে। বঙ্গবন্ধুর স্ট্যাচু গুলো টেক ডাউন করা, ভ্যান্ডালাইজ করা এবং পরবর্তীতে তারা বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভবন, বঙ্গবন্ধু ভবন, ধানমন্ডি ৩২ নম্বর, যে বাড়িতে বসে বঙ্গবন্ধু সে ২৬শে মার্চ রাত ১২টায় মধ্যরাতে স্বাধীনতার ডাক দিয়েছে, সেই বঙ্গবন্ধু ভবন তারা করেছে, যেখানে ক্রেন এবং বুলডোজার ব্যবহার করা হয়েছে, সরকারি সরবরাহ করেছে এবং বাহ্যত উশৃঙ্খল ছাত্রদের কাণ্ড এমন বলা হলেও এখানে সরকারের মদত ছিল, যেখানে প্রফেসর ইউনূস বলেছেন পুলিশ ভয়ে এটা রক্ষা করতে যায় নাই। আর সেটা সত্য। এখানে ইউনূস নিজেই তো সেখানে বাড়িটা ধ্বংস করার জন্য বুলডোজার সরবরাহ করেছে, সিটি কর্পোরেশনের বুলডোজার। এটা তো এখন আর এই সত্যকে লুকানো যাবে না। সত্য সত্য, সত্যের বন্যা অপ্রতিরোধ, এটা আমরা বিশ্বাস করি। আপনাদের বিরুদ্ধে যেসব কথাবার্তা গুলো বলা হয়, সেই বলার একটা কথা, আপনার কথা ব্যবহার করা খুব বেশি। আপনি বলতেন আওয়ামী লীগের পতন হলে 10 লাখ লোককে তারা হত্যা করবে, এই কথাটা তারা বারবার ব্যবহার করে। কিন্তু সেটা
পলিটিক্যাল মিটিংয়ে আমি বলেছি এ কারণে যে তাদের প্ল্যানটা সেরকম। তারা হত্যা তো করেছে, এখনো হত্যা করে যাচ্ছে। তারপরে যে ট্রাইব্যুনাল তারা গঠন করেছে, তার মাধ্যমে অনেককেই তারা সাজানো মামলা দিয়েছে। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা, শেখ রেহানা সহ ওই পরিবারের সদস্য, বঙ্গবন্ধু পরিবারের সদস্য এবং আমরা অনেকেই আছি। আমাদেরকে তো এইভাবে ওইভাবে হত্যা করাই তাদের উদ্দেশ্য। এখনো যে হত্যার মিছিল, যে মৃত্যুর মিছিল, সেটা বন্ধ হয়েছে এমন শেষ পর্যন্ত দেখুন, তারা যদি সুযোগ পায় তাহলে হত্যাকাণ্ড তো চলবেই এবং তারা মুক্তিযুদ্ধের চিহ্ন পর্যন্ত রাখবে না, মুক্তিযোদ্ধাদের চিহ্ন পর্যন্ত রাখবে না। এটাই তাদের সংকল্প এবং এটা এরা কৌশলগত ভাবে এগুলো এক এক সময় এক এক ভাবে করছে। কিন্তু এই রক্তাক্ত জনপদ এটা তাদেরই সৃষ্টি এবং এখানে শেষ পর্যন্ত তারা যদি সময় সুযোগ পায়, কত লোক যে মারা যাবে। আজকে দেখেন আমাদের দেশে নারীরা নিরাপদ, মাইনরিটিস নিরাপদ না, সবাই শঙ্কিত। আজকে শিল্পী, বুদ্ধিজীবী কেউই নিরাপদ না। আজকে আইনজীবী এবং সিভিল ব্যুরোক্রেসিতে, এই ব্যুরোক্রেসির অনেককে বাদ দেওয়া হয়েছে। একে একে তারা আসলে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে সমূলে উৎপাটন করার ব্লুপ্রিন্ট নিয়ে এগিয়ে যাচ্ছে। এটা নিয়ে কিন্তু অনেকের বক্তব্য, যেমন একজন কূটনীতিক বিদ্রোহ ঘোষণা করেছেন। তিনি মরক্কোতে বাংলাদেশের রাষ্ট্রদূত ছিলেন, হারুন আল রশিদ। উনি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রায় যে কথাটা বলেন, এসবের বিরুদ্ধে আওয়ামী লীগের নেতাদের যে ভাষায়, যে শক্ত ভাষায় কথাবার্তা বলা দরকার, সেটা তারা কেউ পাচ্ছেন না। দেখুন, আমরা শক্ত ভাষা কাকে বলে? আমাদের নেতৃত্ব অনলাইন বৈঠকগুলোতে নেতা কর্মীদের সঙ্গে মত বিনিময় করছেন, সেখানে তো তিনি অত্যন্ত শক্ত ভাষায় কথা বলছেন এবং তার কণ্ঠে কণ্ঠ মিলিয়ে আমরাও বক্তব্য দিতে শুরু করেছি। আমাদের একটা রণনীতি আছে, রণকৌশল আছে, সেভাবে আমাদের চলতে হবে। আমরা তো এখন আর বাংলাদেশে স্বাধীনভাবে নেই যে একটা সুবাতাস বইছে রাজনীতির অঙ্গনে, সেখানে কথা বলছি। আমাদের কথা তো সহজ করে কঠিন কথাই আমরা বলছি। এখন তো আপনি একটা নিষিদ্ধ দলের সাধারণ সম্পাদক। এই গভর্নমেন্ট নির্বাচনের কথা বলছে, এখন এপ্রিলের কথা বলছে, কখনো ফেব্রুয়ারিতে বলছে। আপনাদের নিবন্ধন বাতিল করা হয়েছে, মানে আওয়ামী লীগকে ছাড়া তারা নির্বাচনের দিকে এগুচ্ছে। কিভাবে সামাল দিবেন এই সামনের দিনগুলো? তারা আসলে নিজেরাই বিভক্ত। ক্ষমতার লোভ সকলেরই আছে, তো
কাজে এখানে কার ভাগাভাগি নিয়ে তাদের মধ্যে বিরোধ আছে, তবে তারা এক ব্যাপারে সবাই একমত যে আওয়ামী লীগকে ঠেকাতে হবে। এই ব্যাপারে তারা সবাই ঐক্যবদ্ধ। তারা লন্ডনে বৈঠক করল তারেক রহমানের সাথে, মোহাম্মদ ইউনূস, সেখানেও তাদের যে সিদ্ধান্ত ফেব্রুয়ারির ইলেকশন, সেটা একটা লোক দেখানোর বিষয়। আর তার সঙ্গে অন্য যে শরীরটা আছে বিএনপি ছাড়া, এনসিপি, জামাত সহ ইসলামিস্ট গ্রুপ, তারা কিন্তু তারা এপ্রিলের ব্যাপারে ঐক্যবদ্ধ ছিল, যেখানে বিএনপি ভিন্ন মত ছিল। যেখানে এসে দেখা গেল বিএনপির সাথে একটা ঐক্যমত্য রমজানের আগে ইলেকশন। আসলে এরা সকলেই, তাদের মধ্যে ভিন্ন মত আছে, কিন্তু তারা ঐক্যবদ্ধভাবে আওয়ামী লীগকে নির্বাচনে আসতে দেবে না, এটাই তাদের এজেন্ডা। এবং আমরাও মনে করি বাংলাদেশে আজকে আন্তর্জাতিকভাবে জাতিসংঘ সহ গণতান্ত্রিক দেশগুলো ইনক্লুসিভ ইলেকশনের কথা বলে, সেখানে দেশের মোর দেন 50% ভোটার যেই দলের, সেটা হচ্ছে আওয়ামী লীগ। এখন এই আওয়ামী লীগকে বাইরে রেখে কোনোদিনও ইনক্লুসিভ ইম্পার্শিয়াল ইলেকশন হতে পারে না। কাজে এই ইলেকশনের ভাগ্য সরু সুতায় ঝুলছে বলে আমাদের মনে হচ্ছে। মানে আপনি বলতে চাচ্ছেন ইলেকশনই হবে না? আমার তো মনে হয় ইলেকশনকে প্রতিহত করার কোন চিন্তা আপনাদের মাঝে আছে? আমি তো বলেছি আমাদের রণনীতি আছে, রণকৌশল আছে, আমরা সংগঠিত হচ্ছি এবং লড়াই করার জন্য আমরা সংগঠিত হচ্ছি। We are fighting for the soul of Bangladesh. আমরা বাংলাদেশের আত্মার জন্য, লস্ট সোল, হারিয়ে যাওয়া আত্মার জন্য করছি। এই লড়াই চলবে। এর জন্য যত কঠিন লড়াই করতে আমরা করব। প্রফেসর ইউনূস এখন বাংলাদেশের দণ্ডমুণ্ডের কর্তা। তিনি লন্ডনে একটা সাক্ষাৎকারে এবার বলেছেন, প্রশ্ন তুলেছেন আওয়ামী লীগ কোন রাজনৈতিক দল কিনা, এই নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। বললাম তো, আমি তো আগেই বলেছি, এই লোকটি এখন পুরোপুরি অথরিটেরিয়ান একটা রেজিম, কর্তৃত্ববাদী একটা রেজিম কায়েম করেছে। কর্তৃত্ববাদী ক্ষমতাসীনরা চিরদিনই অপোজিশন সম্পর্কে আর দেশের রাজনৈতিক শক্তি সম্পর্কে এ ধরনের মনোভাব, দৃষ্টিভঙ্গি পোষণ করে। এটা অস্বাভাবিক কিছু। বাংলাদেশের গ্রামগঞ্জ থেকে যেসব খবর আসছে তাতে মনে হচ্ছে জামাতে ইসলামী এবং ইসলামী দলগুলা প্রশাসনিকভাবে আওয়ামী লীগকে ধ্বংস করতে চাইছে, আর গ্রাসরুটে বিএনপির নেতাকর্মীদের হাতে আওয়ামী লীগের নেতাকর্মীরা আক্রান্ত হচ্ছেন, নিগৃহীত হচ্ছেন, তাদের ধরে পুলিশে দেয়া হচ্ছে। এই পরিস্থিতিকে আপনি কি বলবেন? এটা তো আমি আগেই বলেছি, এটা তো তারা তাদের ডিজাইন, এটা তাদের ব্লুপ্রিন্ট। আওয়ামী লীগ ধ্বংসের, মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে ধ্বংসের যে এজেন্ডা, সে এজেন্ডারই বাস্তবায়ন হচ্ছে।
সর্বশেষ যে আদালত, যে আদালতে তারা শেখ হাসিনার বিচার করতে চায়, ফাঁসি দিতে চায়, সেই আদালতে আগে চিফ প্রসিকিউটর নিয়োগ করা হয়েছিল জামাতের একজনকে। এখন শেখ হাসিনার আইনজীবী নিয়োগ করা হয়েছে তেমন আরেকজনকে, যিনি 5 আগস্টের পরে শেখ হাসিনার ধ্বংস কামনা করে স্ট্যাটাস দিয়েছিলেন। এটা একটা প্রহসনমূলক বিচার, এটা একটা ক্যাঙ্গারু কোর্টে বিচার হচ্ছে। এই বিচার গণবিরোধী একটা আদালতের বিচার, আর এদের বিচার করার কোনো বৈধতা তো নেই। দিস ইজ এন আনইলেক্টেড গভর্নমেন্ট, আনকনস্টিটিউশনাল গভর্নমেন্ট। এই গভর্নমেন্ট কিভাবে ট্রাইব্যুনাল করে বিচার করে? এটা অবৈধ বিচার এবং এটা প্রহসনমূলক বিচার। এই বিচার আপনার মানে না, বাংলাদেশের জনগণ মানে। এর জন্যই কি আপনারা এই কোর্টে কোনো উকিল দিতে চাচ্ছেন না, বা আইনগত কোনো উদ্যোগ নেন নাই আপনারা? আমরা ক্যাঙ্গারু কোর্টে মানি না, এই বিচার তো অবৈধ বিচার, এদের কোনো ম্যান্ডেট নেই বিচার। আমার শেষ প্রশ্নটা হচ্ছে, আমরা যখন আপনাদের সাথে কথা বলার চেষ্টা করি, আপনাদের দলের মাঝে যে পরিস্থিতি টের পাই, আপনি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, কিন্তু আপনাকে খুব অজনপ্রিয় মনে হয় এই সময়। আপনি কি মনে করেন তা? এখন একটা পরিবর্তিত পরিস্থিতি, কে কতটা জনপ্রিয় এটা বিচার করার সময় এখনো আসেনি। বা আপনি কি কখনো চিন্তা করেছেন আওয়ামী লীগে আপনি শারীরিক অসুস্থ মনে করেছেন, আওয়ামী লীগের পদ থেকে আপনার সরে যাওয়া উচিত? কেন আমি সরে যাব? দল যদি মনে করে, আমাদের নেত্রী যদি মনে করেন, এখন এসব পরিবর্তনের প্রশ্ন তো আসে না। মানে কাউন্সিলই আপনাদের নেতৃত্ব পরিবর্তন করে। এখন কিসের কাউন্সিল হবে? এখন আপনারা যুদ্ধে আছেন, তাই তো? Yes, we are at war with an unelected government, anti-Bangladesh government. এদের সাথে আমরা যুদ্ধে আছি। এখন দলগত বিষয় যখন সময় আসবে, আমাদের নেত্রী আছেন, আমরা আওয়ামী লীগের একটা বিউটি আছে, যে যেটাই বলো, আওয়ামী লীগ শেখ হাসিনার নেতৃত্বে ইউনাইটেড লাইক এ রক, এখানে কোনো মতভেদ নেই। কাজেই ওনার সিদ্ধান্তই শেষ কথা, যেটা হবে সেটাই মনে নেব। চিরজীবন কি একবার আওয়ামী লীগের সেক্রেটারি পদে আমার থাকতে হবে এরকম কোন অ্যাম্বিশন আমার, প্রয়োজন হলে সরে যাবে, প্রয়োজনে থাকবে। আপনাকে অনেক ধন্যবাদ ওবায়দুল কাদের, আপনাকে আমাদের সময় দেওয়ার জন্য। ধন্যবাদ।